চাকসু নির্বাচনে ছাত্র শিবিরের জয় জয়কার। ইব্রাহিম হোসেন রনি ভিপি, সাইদ বিন হাবিব জিএস নির্বাচিত। সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। দীর্ঘ ৩৬ বছর পর বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন আজ। সুষ্ঠু ভোট আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। ২০০০ পুলিশের পাশাপাশি নিরাপত্তায় থাকবে র্যাব, বিজিবি। এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ সকাল ১০টায় পাওয়া যাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এর মাধ্যমে। ভারতের ত্রিপুরায় স্থানীয়দের হামলায় ৩ বাংলাদেশি নিহতরা হবিগঞ্জের চুনারুঘাটের বাসিন্দা। মরদেহ রয়েছে স্থানীয় সাতপাহাড় থানায়। এবং দেশে ৪৪% মানুষের জোটে না স্বাস্থ্যসম্মত খাবার। তথ্য জাতিসংঘের খাদ্য সংস্থার। সঠিক তথ্য সরবরাহ অভাবকে দুষছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সকালে সবাই সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ভিপি নির্বাচিত হয়ে সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় জানান ইব্রাহিম হোসেন রনি। একই প্যানেল থেকে জিএস হয়েছেন সাইদ বিন হাবিব, আর ছাত্র দল থেকে এজিএস হয়েছেন আয়ুবুর রহমান তৌফিক। ভোর ৫টায় আনুষ্ঠানিক ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। প্রায় ১২ ঘন্টার অপেক্ষা শেষে সপ্তম চাকসু নির্বাচনের ফলাফল পেয়েই এই উচ্ছ্বাস বিজয়ীদের। এক মুহূর্তে কেটে যাওয়া দীর্ঘ অপেক্ষার ক্লান্তি আর ঘুম। ভোর ৪:৩০টায় শুরু হয় আনুষ্ঠানিক ফল ঘোষণা। যদিও প্রতিটি কেন্দ্রে আগে থেকেই আলাদা আলাদা ঘোষণা চলে আসায় আগে থেকেই আঁচ করা গেছে ফলাফল। এবারে সপ্তম চাকসু নির্বাচনে ভিপি পদে জিতেছেন ছাত্র শিবির সমর্থিত ইব্রাহিম হোসেন রনি এবং জিএস পদেও জেতেন শিবির সমর্থিত সাইদ বিন হাবিব, আর এজিএস পদে জিতেছেন ছাত্রদলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক। একটি আধুনিক বিশ্ববিদ্যালয় এবং উন্নত বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে আপনাদের সবার সহযোগিতা এবং পরামর্শ আমরা কামনা করি। ক্যাম্পাসে যত ধরনের সমস্যা আছে সেগুলোর জন্য সমাধানের জন্য আমরা কাজ করে যেতে পারি। আপনাদের কাছে আমরা উদারতা আহ্বান রাখছি, আপনারা এই নির্বাচনে যেভাবে আমাদের পাশে ছিলেন আগামীতেও পাশে থাকবেন। নির্বাচিত নতুন প্যানেলের সদস্যরা সকলেই শিক্ষার্থীদের পাশে থেকে বিশ্ববিদ্যালয়কে আরও শিক্ষা এবং শিক্ষার্থী বান্ধব করার প্রত্যয় ব্যক্ত করেন। বিজয়ী সবাইকে অভিনন্দন, এবং আমরা প্রত্যাশা রাখবো যে শিক্ষার্থীরা যে একটা স্বপ্নের ক্যাম্পাস চায়, সকল প্রতিনিধিরা মিলে সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে নিজের জবাবদিহির জায়গা থেকে সতর্ক থাকবেন। আমি শিক্ষার্থীদের কাছ থেকে যে পরিমাণে ভালোবাসা পেয়েছি, যে পরিমাণে আন্তরিকভাবে তারা সহযোগিতা করেছে, আমাকে এটাই যথেষ্ট ছিল। এদিকে দিনে তেমন গুরুতর কোনো ঝামেলা না থাকলেও রাতে ফলাফল ঘোষণার আগে সোহরাওয়ার্দী হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে উপাচার্য মোহাম্মদ কামাল উদ্দিনকে প্রায় ১.৫ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন ছাত্রদলের নেতাকর্মীরা। দীর্ঘ সময় ধরে চলে উত্তেজনা। সার্বিকভাবে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুন্দরভাবে অনুষ্ঠিত হলো এবারের বহুল প্রতীক্ষিত চাকসু নির্বাচন। সময় সংবাদ, চট্টগ্রাম। দীর্ঘ ৩৬ বছর পর বহুল প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন আজ সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সকালেই রাকসুর নির্বাচনী সরঞ্জামগুলো কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়। প্রধান নির্বাচন কমিশনার জানান, নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু করতে কেন্দ্রগুলোতে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বক্স সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। প্রতিটি প্রবেশপথে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। দায়িত্ব পালন করছেন ২০০০ পুলিশ, ৬ প্লাটুন বিজিবি এবং ১২ প্লাটুন র্যাব। এবার রাকসুতে একজন ভোটার ২৩টি পদে, সিনেটে ৫টি এবং হল সংসদে ১৫টি সহ মোট ৪৩টি পদের বিপরীতে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট গ্রহণ শেষে ক্যাম্পাসের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ৬টি ওএমআর মেশিনে হবে গণনা। প্রত্যেকটা কেন্দ্রের যে সমস্ত ইলেকশন কন্ডাক্টরাইজ সামগ্রী রয়েছে, ব্যালট পেপার, ব্যালট বক্স, অ্যাটেন্ডেন্স শিট ইত্যাদি, সবগুলো প্রস্তুত রয়েছে এখানে।
প্রত্যেক কেন্দ্রে মাইক্রোগুলোতে চলে যাবে। 9টার সময়তেই ইলেকশন শুরু হবে, এটা আমাদের সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া আছে সবাইকে। নিশ্চিত নিরাপত্তার জন্য প্রত্যেকটা গেটে আমাদের একদম প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স অফিসার মোতায়েন করা আছে। ইম্পর্টেন্ট গেটগুলোতে আরসওয়ে সেট করা আছে, হ্যান্ড মেটাল ডিটেক্টর আছে। যারা ভোটার তাদেরকে চেক ব্যাকে ঢোকানো হয়েছে, আইডি কার্ড ছাড়া কাউকে আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যাতে পরিবেশ সুষ্ঠু এবং সুন্দর থাকে। রাকসু নির্বাচনের খবর জানতে এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তোহা খান তামিম, শাহিন আলম, সাইফুর রহমান রকি এবং আলতাফ হোসাইন। শুরুতেই যাচ্ছি তামিমের কাছে। তামিম, সময়ের হিসেবে আর প্রায় ঘণ্টাখানেক পরেই রাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিয়েই এগিয়ে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ নির্বাচন কমিশন সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সবাই কিন্তু সেই প্রস্তুতি নিচ্ছেন। আমি একটু দেখাতে চাই, এই মুহূর্তে আমি রয়েছি বিশ্ববিদ্যালয়ের যে কাজলা গেট, সেই কাজলা গেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রবেশপথ। এই প্রবেশপথ দিয়েই কিন্তু শিক্ষার্থীরা, বেশিরভাগ শিক্ষার্থী প্রবেশ করছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যারা অন্যান্য যে সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে গেটটা রয়েছে সেই গেটটা দিয়ে প্রবেশ করছেন এবং এই প্রবেশ পথেই কড়ারোপ করা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, যাতে করে কোনো ধরনের কোনো বহিরাগত এখানে প্রবেশ করতে না পারে। আপনাদের বলে রাখি, এর আগে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ আরএমপি তারা বলেছিল যে বহিরাগতদের তারা কোনোভাবেই এখানে প্রবেশ করতে দেবে না এবং পাশাপাশি যারা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট নয় কিংবা নির্বাচন সংশ্লিষ্ট নয় এমন কাউকেই কিন্তু তারা এখানে প্রবেশ করতে দেবে না এবং যারা এখানে সংশ্লিষ্ট তারা যারা প্রবেশ করতে চাইবে তাদের পরিচয়পত্র দেখে কিন্তু প্রবেশ করতে দেওয়া হবে। সেই কড়ারোপটাই কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি এবং পুলিশ প্রশাসন এখানে রয়েছেন, পাশাপাশি অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, র্যাব সদস্য, সোয়াতের সদস্য রয়েছে, বিজিবি সদস্য কিন্তু এখানে রয়েছে। অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তাদেরকে এখানে উপস্থিত করা হয়েছে, রাখা হয়েছে, মজুদ রাখা হয়েছে। পাশাপাশি আমরা ভেতরেও দেখেছি, অর্থাৎ পুরো ক্যাম্পাস জুড়েই কিন্তু রাখা হয়েছে যে যাতে করে তারা পুরো ক্যাম্পাসের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা যেন তারা আসলে এটি বজায় রাখতে পারেন, সেই ব্যবস্থাটাই কিন্তু তারা এখানে করেছেন। এছাড়া আমরা একটু বলে রাখি, সেটি হচ্ছে যে প্রায় 35 বছর পর অর্থাৎ এই যে রাকসু নির্বাচনের জট খুলতে যাচ্ছে আর কিছুক্ষণ পরে, অর্থাৎ ভোট গ্রহণের মাধ্যমে, এবং এই ভোট গ্রহণ শুরু হবে সকাল 9টা থেকে, নিরবিচ্ছিন্নভাবে চলবে বিকেল 4টা পর্যন্ত। এবং এই ভোট গ্রহণ যাতে সুষ্ঠু হয় সে কয়েকদিন ধরে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনী সবার সমন্বয়ে কিন্তু দফায় দফায় বৈঠক করে, মিটিং করে বিভিন্ন ধরনের যে এজেন্ডা বাস্তবায়ন করে কিন্তু তারা যেই প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন। আমরা দেখেছি যে 17টি কেন্দ্র এবং 9টি যে ভবন রয়েছে, সেই 9টি ভবনে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। অর্থাৎ বিভিন্ন যে ভবনগুলো রয়েছে, একাডেমিক ভবনগুলো রয়েছে, সবাই কিন্তু মোটামুটি বলা যায় যে সেই প্রস্তুতি কিন্তু এগিয়ে যাচ্ছে। অর্থাৎ আর কিছুক্ষণ পরে সকাল 9টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং সেই লক্ষ্যে, অর্থাৎ ভোট গ্রহণের লক্ষ্যে আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, অর্থাৎ যে রাকসু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে ব্যালট বাক্স, স্বচ্ছ ব্যালট বাক্স, এছাড়া ব্যালট পেপার সহ অন্যান্য যে সরঞ্জামাদি তারা কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাচ্ছেন। তো এই মুহূর্তে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের সহকর্মী সাইফুর রহমান রকি, তিনি জানাবেন সেখানকার সবশেষ পরিস্থিতি। রকি, সকাল 7:15 থেকে মূলত রাকসু কার্যালয়ের এই সামনে থেকেই এখানে নির্বাচনী যে সরঞ্জামগুলো রয়েছে, ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, অমোচনীয় কালি, সেগুলো কিন্তু এখান থেকে বিভিন্ন হলের যারা পোলিং এজেন্ট ছিলেন, হল প্রভোস্টরা ছিলেন, তারা কিন্তু এখান থেকে সেই নির্বাচনী সরঞ্জামগুলো নিয়ে গেছেন এবং এখনও কিন্তু সেই কার্যক্রম চলছেই। মূলত এই নির্বাচনী যে সরঞ্জামগুলো, এগুলো কেন্দ্রে কেন্দ্রে নিয়ে যাওয়ার পর সকাল 9টা থেকেই তারা ভোট গ্রহণ শুরু করবেন। আপনারা জানেন দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি সাধারণ শিক্ষার্থীদের এক ধরনের প্রাণের দাবি ছিল রাকসু নির্বাচন। এই রাকসু নির্বাচনকে আসলে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক কিন্তু উৎসাহ দেখা গেছে। গতকালকে আমরা দেখেছিলাম যে বিভিন্ন প্রার্থীরা তারা একে অপরের সাথে কুশল বিনিময় করেছেন, তারা কিন্তু একে অপরের প্রতি সহানুভূতি, সৌহার্দ্যপূর্ণ যে পরিবেশ সেটি কথা বলেছেন এবং ধারণা করা হচ্ছে যে আজকে একেবারে
একেবারে শান্তিপূর্ণ সুষ্ঠু একটি পরিবেশে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারাও কিন্তু ব্যাপক তৎপরতা কিন্তু কার্যক্রম হাতে নিয়েছেন। সব মিলিয়ে আমরা সকালেই কথা বলেছিলাম রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ডক্টর এফ নজরুল ইসলামের সঙ্গে। তিনি যেটা বলেছেন সুষ্ঠু অবাধ একটি গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে তারা এতদিন ধরে কাজ করেছেন এবং তারা আসলে চান যে এই নির্বাচন যাতে কোনোভাবে প্রশ্নবিদ্ধ না হয় সেই জন্য তাদের পক্ষ থেকে যা যা করণীয় আসলে সেই বিষয়গুলো আসলে এটা করা হচ্ছে। তো আমার কাছে এই পর্যন্ত নির্বাচনের ব্যালট বাক্স বা সরঞ্জাম পৌঁছে দেওয়ার এই ছিল সর্বশেষ। এখন আমরা চলে যাচ্ছি সিরাজি ভবনে, সেখানে আছেন সহকর্মী শাহিন আলম, তিনি জানাবেন সেখানকার পরিস্থিতি। নির্বাচন কমিশন থেকে আমরা যে তথ্য পেয়েছি তাতে নির্বাচন কমিশনারের যে কার্যালয় সেখান থেকে ব্যালট বক্স এবং ব্যালট পেপারগুলো বিভিন্ন হলে নিয়ে আসার উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি রাজশাহী ইউনিভার্সিটির শহীদ ইসমাইল হোসেন সিরাজি ভবনে। এখানে এখন পর্যন্ত ব্যালট বক্স এবং ব্যালট পেপার এসে পৌঁছেনি, তবে এই যে বুথটি রয়েছে এখানকার যে সার্বিক প্রস্তুতি সেটি এরই মধ্যে সম্পূর্ণ রাখা হয়েছে এবং আপনারা জানেন যে সকাল 9টা নাগাদ কিন্তু এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে এবং বিরতিহীনভাবে বিকাল 4টা পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ চলবে এবং ভোট যারা গ্রহণ করবেন এই ভোটের কার্যক্রমের সঙ্গে যারা সংযুক্ত থাকবেন তারা ইতিমধ্যেই কিন্তু তারা এই বুথে এসে প্রবেশ করেছেন এবং যথাসময়ে আসলে ভোট গ্রহণ শুরু হবে বলে আমরা জেনেছি এবং এই ভোট গ্রহণ বিরতিহীনভাবে চলবে এবং ভোট গ্রহণ শেষে আসলে তার পরবর্তীতে কিন্তু ওয়েবার মেশিনের মাধ্যমে ভোট গণনার যে প্রক্রিয়া সেটি শুরু হবে এবং নির্বাচন যে কমিশন তারা আশা করছে যে 15 থেকে 20 ঘন্টার মধ্যে আসলে তারা ভোট গণনার প্রক্রিয়া তারা শেষ করতে পারবেন। তার পরবর্তীতে ভোট গণনা শেষ হলে সঙ্গে সঙ্গে ফলাফল তারা ঘোষণা করবেন। তো এখন যদি বুথের যে পরিস্থিতি সেটি যদি বলি, এখানকার যারা ভোট গ্রহণ প্রক্রিয়ার সঙ্গে থাকবেন তারা এরই মধ্যে এসে পৌঁছেছেন এবং আনুষঙ্গিক যে কাজগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ হয়েছে এবং সকাল 9টায় ঠিক বরাবর 9টায় আসলে ভোটাররা তারা ভোটাধিকার প্রয়োগ করবেন। একজন ভোটার সর্বোচ্চ 10 মিনিট আসলে তারা সময় পাবেন তাদের ভোট দেওয়ার জন্য এবং যদি আর বলি যে মোট একটি শিক্ষার্থী বা একজন ভোটার মোট 43টি পদে তার ভোটাধিকার প্রয়োগ করবেন মাত্র 10 মিনিট সময়ের মধ্যে। তো এই ছিল আমার কাছে ভোট গ্রহণ প্রক্রিয়ার আনুষঙ্গিক খবর। আমরা নির্বাচনের আরও খবর জানতে চলে যাব বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে, সেখানে আছেন আমাদের সহকর্মী আলতাফ হোসাইন। বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন শুরু হচ্ছে আজ সকাল 9টা থেকেই এবং সেই উপলক্ষে কিন্তু আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে এক ধরনের উৎসবের আমেজ আমরা দেখছি। একই সঙ্গে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের চারপাশ জুড়ে। এই মুহূর্তে আমি আছি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে, যেখানে আমরা দেখছি সকাল থেকে কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কাউকে কিন্তু পরিচয়পত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিশেষ করে যারা আজকে বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনে যারা দায়িত্ব পালন করবেন তারাও আসছেন, একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা ঢুকছেন, শিক্ষার্থীরাও আসছেন। প্রত্যেককে কিন্তু তল্লাশি করে করে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ভিতরে যারা বিশেষ করে ফেরি করে যারা জিনিসপত্র বিক্রি করেন, খাবার বিক্রি করেন অথবা কেউ অন্যান্য যে ধরনের কাজ করে তাদেরকেও কিন্তু আসলে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়ার ক্ষেত্রে পরিচয়পত্র দেখাতে বলা হচ্ছে, যদিও অনেকে কিন্তু দেখাতে না পারায় বিড়ম্বনায় পড়তেও দেখছে অনেককে। কারণ যারা সাধারণভাবে যারা খাবার বিক্রি করেন সেটা কিন্তু আসলে আজকে নির্বাচন উপলক্ষে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে খাবারের দোকানগুলো, এবং ফেরি করে যারা বিক্রি করেন তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনিভাবে আমরা কিন্তু দেখছি যে এই নিরাপত্তার জোরদারের কাজে কিন্তু নিয়োজিত আছে পুলিশ, 2300 পুলিশ নিয়োজিত আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার কাজে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের স্কাউট দলও কিন্তু এই নিরাপত্তার কাজে তারা দায়িত্ব পালন করছেন এবং আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ফটকে অন্যান্য গেটে কিন্তু একইভাবে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এভাবেই আজ সকাল 9টা থেকে কিন্তু রাকসু নির্বাচন শুরু হচ্ছে এই নিরাপত্তার বলয়ের মধ্য দিয়ে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের সর্বশেষ খবরাখবর। রাকসু নির্বাচনের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আজ। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং উচ্চ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান প্রফেসর ডক্টর খন্দকার এহসানুল কবিরের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সকাল 10টায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এর মাধ্যমে ফল প্রকাশ করা হবে। গত 26 জুন থেকে শুরু হয়েছিল চলতি বছরের এইচএসসি পরীক্ষা। সারা দেশে 2797টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর 11টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় 12,51,111 জন শিক্ষার্থী। অনুপস্থিত ছিলেন 27,000 শিক্ষার্থী। সকালের সময় আরও থাকছে। খুলনা সিটি কর্পোরেশনের আশেপাশে অপরিকল্পিত নগরায়ন। 14 বছরেও আলোর মুখ দেখেনি বর্ধিতকরণ প্রকল্প, নাগরিক সুবিধা বঞ্চিত স্থানীয়রা। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার উদ্দেশ্যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তায় নিজ বাসভবন ফিরোজা থেকে এভার কেয়ার আসেন তিনি। সেখানে উপস্থিত ছিলেন দলীয় নেতাকর্মীরা। হাসপাতালে নেওয়ার পর তাকে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয়। আজ করা হবে তার বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা। তবে তিনি কবে বাড়ি ফিরবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছেন বেগম খালেদা জিয়া। একটা ক্রনিক ডিজিজের মধ্যে, এবং ওনার তো অনেকগুলো সমস্যা। উনি জেলখানায় ছিলেন এবং চিকিৎসাটা রেস্ট্রিক্টেড ছিল দেশে বা বাইরে। এই মুহূর্তে ওনার অবস্থা স্থিতিশীল আছে। আগামীকালকে আরও কিছু পরীক্ষার প্রয়োজন আছে এবং পরীক্ষা করার পর তার পরবর্তীতে ওনাকে হয়তো আবার কবে ছুটি না কবে নাগাদ ছুটি হবে সে ব্যাপারে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিবে। সনদ সইয়ের একদিন আগেও কাটেনি মতভিন্নতা। সনদে স্বাক্ষর করছে না সব দল। পটভূমিতে সঠিক ইতিহাস তুলে না ধরায় সই না করার ঘোষণা দিয়েছে বাম জোটের 5 দল। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র তফসিল থেকে বাদ দিলে স্বাক্ষর করবে না গণফোরামও। সনদে সই করবে কিনা তা বিবেচনাধীন থাকার কথা জানিয়েছে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। আর সনদ স্বাক্ষর নিয়ে বৃহস্পতিবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে এসব কথা বলেন রাজনীতিবিদরা। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই হবে উৎসবমুখর নির্বাচন। অত্যন্ত আগ্রহ নিয়ে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের একদিন আগে ঐকমত্য কমিশনের অতি জরুরি বৈঠক নেতৃত্ব দেন কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সন্ধ্যা 6টায় শুরু হয়ে 1.5 ঘন্টা চলে বৈঠকটি। আলোচনা হয় জুলাই সনদ, নির্বাচন সহ প্রাসঙ্গিক সব বিষয়ে। বৈঠকে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, কথার কথা নয়, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। বলেন, উৎসব মুখর ভোট করতে সব পদক্ষেপ নেবে সরকার। ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, এটা এই যে ঐক্যমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ। এখন এটার সঙ্গে এটা জড়িত। এটা এই যে আমরা ঘোষণা করলাম, সেই ঘোষণাকে আমাদের রক্ষা করতে হবে। এটা এমন না যে কথার কথা বলে ফেলেছি, আচ্ছা ঠিক আছে 2 দিন পরে হলে কি হয়, ওরকম না। এটা ফেব্রুয়ারিতে হবে এবং ওই যে বারে বারে বলেছে এটা উৎসবমুখর নির্বাচন হবে। বৈঠকে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টার প্রতি সমর্থন সীমাহীন নয়, ফেব্রুয়ারিতেই ভোট হতে হবে। নির্বাচন সামনে রেখে ঝুঁকি এড়ানোর তাগিদ দেন তিনি। জুলাই জাতীয় সনদের সাথে নির্বাচন অনুষ্ঠানের কোনো সম্পর্ক নাই। এই সংস্কার সারা জাতি চায়, আমরাও চাই। এই সংস্কার যেই দলই ক্ষমতায় আসুক বা জাতীয় সংসদে যারাই মেজরিটি পাক, তাদেরকে এটা বাস্তবায়ন করতেই হবে। বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন রাজনীতিবিদরা। 72-এর মূলনীতি না থাকা এবং সনদের পটভূমিতে সঠিক ইতিহাস উল্লেখ নিয়ে অভিযোগ করে সনদে স্বাক্ষর না করার কথা জানায় বাম গণতান্ত্রিক জোট। মুক্তিযুদ্ধের ঘোষণাপত্র সংবিধানের তফসিল থেকে বাদ দিলে স্বাক্ষর না করার কথা জানায় গণফোরামও। আমরা আগামী 17 তারিখ সেখানে এই জুলাই জাতীয় সনদে এই 5টি দলের কথা বললাম, তারা স্বাক্ষর করব না। মুক্তিযুদ্ধের যে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, এটা যদি সংবিধানের তফসিল থেকে বাদ দেওয়া হয়, তাহলে গণফোরাম এই
সনদে স্বাক্ষর করবে না। নভেম্বরের মধ্যে গণভোটের দাবি জানায় ইসলামী আন্দোলন। আর সনদের বাস্তবায়ন প্রক্রিয়া স্পষ্ট না করায় স্বাক্ষর করার সিদ্ধান্ত বিবেচনাধীন থাকার কথা জানায় এনসিপি। আমরা চাচ্ছি যে গণভোট হবে, নির্বাচনের আগে হবে। আমরা নভেম্বরের মধ্যে আমরা গণভোট দাবি করছি। জুলাই সনদের বিষয়ে আমরা স্বাক্ষর করব কি করব না সেই বিষয়গুলোকে আমরা বিবেচনাধীন রেখেছি, এই শর্তের উপরে যে কমিশন এবং সরকার জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির কাছে ক্লিয়ার রুটম্যাপ তারা উপস্থাপন করবে। জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, স্বাক্ষর করার ব্যাপারে বৃহস্পতিবার সিদ্ধান্ত জানাবে জামায়াত। আমরা দাওয়াত পেয়েছি প্রপারলি এবং আমরা আশা করি সেই প্রোগ্রামে আমরা উপস্থিত হব। সিগনেচারের ব্যাপারে মাত্র একদিন বাকি আছে, ওই দিন গেলেই ইনশাআল্লাহ দেখে ফেলবেন। 15 অক্টোবরই শেষ হয়েছে ঐকমত্য কমিশনের বর্ধিত মেয়াদ। 17 অক্টোবর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে জুলাই সনদের স্বাক্ষর অনুষ্ঠান। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ভারতের ত্রিপুরা রাজ্যের কারেঙ্গিছড়া এলাকায় স্থানীয়দের হামলায় 3 বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করে 55 ব্যাটালিয়ন বিজিবি। তারা জানিয়েছে, মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকায় 3 বাংলাদেশি সীমান্তে পেরিয়ে ত্রিপুরার কারেঙ্গিছড়ায় প্রবেশ করেন। স্থানটি 70 ব্যাটালিয়ন বিএসএফের আওতাধীন সীমান্তের শূন্যরেখা থেকে ভারতের 4 থেকে 5 কিলোমিটার অভ্যন্তরে। প্রাথমিক তথ্যে জানা যায়, নিহত 3 জনের বাড়ি হবিগঞ্জ জেলার চুরানুঘাট থানার সোনাচং বাজার এলাকায়। তাদের পরিচয় নিশ্চিত করতে বিজিবি ও সংশ্লিষ্ট প্রশাসন তদন্ত চালাচ্ছে। নিহতদের মরদেহ ত্রিপুরার সাম্পাহার থানায় রয়েছে। দানাদার খাদ্য উৎপাদনে সম্পূর্ণ বাংলাদেশে 44% মানুষের মুখে জোটে না স্বাস্থ্যসম্মত খাবার, এমন তথ্যই জানাচ্ছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। এমনকি দামের ঊর্ধ্বগতিতে 3 বেলা খাবার এখনও যেন স্বপ্ন অনেকের চোখে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, প্রাপ্যতা নিশ্চিত করতে না পারলে পর্যাপ্ত উৎপাদনের পরও দেখা দিতে পারে খাদ্য সংকট। তাই তথ্য নির্ভর সরবরাহ ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ ক্যাবের। অন্তরা সেনের রিপোর্ট। চায়ের সঙ্গে এক টুকরো কেক কিংবা পাউরুটি। সালমা আর তার 1.5 বছর বয়সী ছেলের সকালের খাবার এটুকুই। সকালে খাই চা বিস্কুট খাই, সময়তে রুটি খাই। ভালো খারাপ না কইফা মাফা আমরা খাবার কথা না খাইতে পারি না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে ভ্যান চালক স্বামীর আয়ে সংসার খরচ চালাতেই হিমশিম খান সুমাইয়া। সেখানে 3 সদস্যের পরিবারে 3 বেলা খাবার জোটানো যেন তার কাছে বিলাসিতা। দিন খাই, সময় তো সপ্তাহের ভিতরে 2 বার মাছ, মাসের ভিতরে 1 বার মাংস। এখনো অনেক পরিবার আছে যাদের উদরপূর্তির কাছে তেমন একটা পাত্তা পায় না পুষ্টিকর খাবারের চিন্তা। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য বলছে, বাংলাদেশের 7,71,00,000 মানুষ এখনো বঞ্চিত স্বাস্থ্যসম্মত খাবার থেকে। অথচ মার্কিন কৃষি দফতরের তথ্য, চাল সবজি উৎপাদনে বিশ্বের 3য় অবস্থানে রয়েছে সুজলা সুফলা বাংলাদেশ, আর মাছ উৎপাদনে 2য়। উৎপাদনের এমন তৃপ্তির পরিসংখ্যানের মধ্যেই রাজধানীর ফকিন্নি বাজার থেকে কেনা 10 টাকার কাটা সবজিতেই পুষ্টির যোগান খুঁজতে হয় অনেককেই। বটবটির বাগান, ধন্যবাতার বাগান, মরিচের বাগান, সব 10 টাকা বাগান। এই সুবিধার লাই আই 2 টাকা যদি কমে পাই তাহলে নিয়ে আর কি। খরচ তো বাড়ছে, এখন দেখা গেলো আমাদের যে রেশন চালটা দিল ওটা তো ভালো হতো, দেখা গেলো একটা দেয় একটা দেয় না। খাদ্যপণ্যের দাম বৃদ্ধির দৌড়ে হাঁপিয়ে জনগোষ্ঠীর পাতে পুষ্টির নিশ্চয়তা দিতে না পারার কারণ হিসেবে সঠিক তথ্য সরবরাহের অভাবকে দায়ী করছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। তথ্য খুব গুরুত্বপূর্ণ, কারণ কোথায় অভাবটা আছে জানতে হবে। এজন্য সমন্বিত দরকার, যিনি তথ্য সংগ্রহ করছেন, যারা আবার এই খাবারটা সরবরাহ করার দায়িত্বে বা অর্থনৈতিক নিরাপত্তা দায়িত্ব, তার কাছে তথ্যটা যায়। খাদ্যের প্রাপ্যতা নিশ্চিতে তাই চাহিদা যোগান ও উৎপাদনের সুষম কাঠামো তৈরির তাগিদ দিচ্ছে ভোক্তার অধিকার নিয়ে কাজ করা সংগঠন ক্যাব। রাজশাহীর বানেশ্বর বাজারে যে সবজির দাম 20 টাকা বা 25 টাকা হয়, সেটা ঢাকাতে এসে দেখা গেলো যে কারণ বাজারে বিক্রি করলে যেই করে ঢুকে ওইখানে তারা 30 টাকা কেজিতে ঢুকলো, যখন বেরিয়ে যায় তারপরে দেখা গেলো যেটা 50 টাকা কেজিতে। প্রান্তিক পর্যায়ের থেকে শুরু করতে হবে। এমন বাস্তবতার মধ্যেই সমৃদ্ধ আগামীর জন্য সম্মিলিতভাবে কাজ করার তাগিদ দিয়ে উন্নত খাদ্য এবং উন্নত ভবিষ্যতের জন্য হাতে হাত রেখে প্রতিপাদ্যে এবার পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। খুলনা মহানগরে দিন দিন জনসংখ্যা বাড়লেও সিটি কর্পোরেশনের পরিধি বাড়েনি
33 বছরেও। আশেপাশের এলাকায় হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, গড়ে উঠছে বড় বড় প্রতিষ্ঠান। 14 বছর আগে সীমানা নির্ধারণ প্রকল্প হাতে নেওয়া হলেও এখনও তা আলোর মুখ দেখেনি। ফলে শহরের সীমানা সংলগ্ন এলাকায় নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। আব্দুল হালিমের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। নদীবেষ্টিত নগরী খুলনা, যার এক পাশে ভৈরব, অন্য পাশে রূপসা। 1990 সালে 45.65 বর্গ কিলোমিটার আয়তন নিয়ে প্রতিষ্ঠা হয় খুলনা সিটি কর্পোরেশন। অর্থনৈতিকভাবে গুরুত্ব বাড়ার সঙ্গে সঙ্গে নগরীতে চাপ বাড়ছে মানুষের। তাই বর্ধিত জনসংখ্যার জন্য পরিকল্পিত আবাসন ও নাগরিক সুবিধা নিশ্চিতে 2007 সালে নগরীর সীমানা বাড়ানোর উদ্যোগ নেয় সিটি কর্তৃপক্ষ। বিভিন্ন আপত্তি শেষে 2021 সালে মহানগরের আশেপাশের 18টি মৌজার 40.1 বর্গ কিলোমিটার এলাকা বর্ধিতকরণের সংশোধিত প্রস্তাব পাঠানো হয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ে। তবে তার আলোর মুখ দেখেনি। নগর সম্প্রসারণের খবরের পর থেকেই কেসিসির বর্তমান সীমানা সংলগ্ন এলাকাগুলোতে শুরু হয় অপরিকল্পিত আবাসন গড়ে তোলার হিড়িক। নগরীর খুব কাছে থেকেও দীর্ঘ সময় ধরে এসব এলাকার মানুষ বঞ্চিত সব ধরনের নাগরিক সুবিধা থেকে। সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হলে নাগরিক সমস্যার সমাধান হবে বলে মনে করছেন স্থানীয়রা। পানি নিয়ে আমাকে খুব বর্ষাকালে সমস্যা, এই রাস্তায় পানি উঠে যায়। তারপরে বিদ্যুতের সমস্যা, রোড লাইনের সমস্যা, ময়লার সমস্যা। নিজেদের টাকা পয়সা দিয়ে রাস্তা করা লাগে। আমি তো সে 15-16 বছর কি 20 বছর শুনতে শুনতে আসতেছি যে এলাকাটা সিটি কর্পোরেশনে যাবে। আসলে সিটি কর্পোরেশনে খালি আশা শুনি যে এলাকায় সিটি কর্পোরেশন নেই, এখনো পর্যন্ত নেই না। তাই আমরা চাচ্ছি যেন দ্রুত আমাদের এই এলাকার সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হোক, যাতে আমরা সকল নাগরিক সুবিধা পাই। অপরিকল্পিত নগরায়ন এড়াতে ও ভবিষ্যতের নিরাপদ নগরীর জন্য দ্রুত শহরের সীমানা বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। এটা যদি খুলনা সিটি কর্পোরেশনের মধ্যে চলে আসে, দেন এই আনপ্ল্যান্ড সিটিটা কিন্তু শহরের অন্তর্ভুক্ত হইলে আমাদের ম্যানেজমেন্টে খুব প্রবলেম হবে। নগর বর্ধিত করতে প্রয়োজন হয় প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভার। নগরীর বর্ধিত অংশ ঘিরে এখন থেকেই নানা পরিকল্পনা করছে সিটি কর্তৃপক্ষ। আমাদের যে প্রস্তাবটা ছিল ভালোভাবে তৈরি করে পাঠাতে পারি, তাহলে যদি এই প্রস্তাবটা গৃহীত হয়, সঠিকভাবে প্ল্যানিং করে ওইখানে নাগরিক সুবিধা বৃদ্ধি করে আমরা হয়তো একটা ভালো একটা পরিকল্পিত নগরীর অংশ হিসেবে সেগুলোকে প্রতিষ্ঠা করতে পারবো। প্রস্তাবনা অনুযায়ী বর্ধিত সিটি কর্পোরেশনের মোট আয়তন হবে 86.75 বর্গ কিলোমিটার, যা বর্তমান আয়তনের প্রায় দ্বিগুণ। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। যশোরের অভয়নগরে অবৈধ চুল্লিতে অবাধে কাঠ পুড়িয়ে তৈরি হচ্ছে কয়লা। কারখানা থেকে ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। এতে স্বাস্থ্য ঝুঁকি তৈরি হওয়ার পাশাপাশি নষ্ট হচ্ছে গাছ, জমির ফসল ও পরিবেশ। পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ ব্যবসা বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে। জুয়েল মৃধার পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। বড় বড় চুল্লিতে দেয়া হচ্ছে কাঠ, এরপর আগুন ধরিয়ে দরজা বন্ধ করে দেয়া হচ্ছে। চুল্লির ধোঁয়া ছড়িয়ে পড়ছে আশপাশের এলাকায়। যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নে স্থানীয়ভাবে গড়ে উঠেছে শতাধিক কয়লা তৈরির কারখানা। ইট ও মাটি দিয়ে তৈরি চুল্লিতে প্রতিদিন শত শত মন কাঠ পোড়ানো হয়, অথচ এসব কারখানার কোনো অনুমোদন নেই। এলাকাবাসী বলছে কারখানার ধোঁয়ায় নষ্ট হচ্ছে গাছ, জমির ফসল ও পরিবেশ। পরিবেশ দূষণ হচ্ছে, গাছপালা ক্ষতি হচ্ছে, প্লাস এই ছোট ছোট বাচ্চাদের যে এই ধোঁয়াগুলোর কারণে অনেক বেশি ক্ষতি হচ্ছে। রাস্তাতে চলাচল করা যায় না, ফসল আদির ক্ষতি হয়, পানির মরজ আছে, গাছে ফল ফলই হচ্ছে না। আমরা চাই ভেঙে দিলি যাতে আর না হয়, আমরা সেটাই চাচ্ছি। তবে কারখানা সংশ্লিষ্টরা এই ব্যবসাকে বৈধ করতে সরকারের প্রতি আহ্বান জানান। আমাদের এই সুলত থেকে মনে করেন যে সীসা কোম্পানিতে যায়, ফিরে যারা চিকেন বানায় সেখানে যায়, বিভিন্ন জায়গায় যায়। 400 টাকা করে কাজ করি, ওই এইভাবে অনেক লোক 200-250 লোক চাকরি করে, মানে কাজ করে। এই দেশে যদি এইটা না চলে তাহলে তো এটা বাইরের থেকে আনবে। আমরা সরকারের কাছে বিশেষ আবেদন করে জানাই যে এই জিনিসটা আমাকে বৈধ করে দিই। পরিবেশ অধিদপ্তর বলছে অবৈধ এই ব্যবসা বন্ধে শিগগিরই অভিযান চালানো হবে। এটা নিয়ে অলরেডি আমরা কথা বলেছি এসিল্যান্ড অভয়নগর এবং ম্যাজিস্ট্রেট খুলনার সঙ্গে। ওনারা আমাদের সময় দিবেন, অতি দ্রুত সময়ের মধ্যে আমরা এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। কয়লা ব্যবসায়ীদের তথ্য মতে প্রতি বছর অভয়নগরের কারখানাগুলোতে প্রায় 100 কোটি টাকার বাণিজ্য হয়। সময় সংবাদ, যশোর। অরক্ষিত ও অব্যবস্থাপনায় বেহাল দশা মেহেরপুর পৌর বাস টার্মিনালের। অসম্পূর্ণ এই টার্মিনাল ব্যবহারে নানা সমস্যায় বাস মালিক শ্রমিকরা। নেই ন্যূনতম যাত্রী সেবাও।
আর টার্মিনালের জন্য নতুন করে পরিকল্পনা করা হচ্ছে বলে জানায় পৌরসভা কর্তৃপক্ষ। বেনিয়ামিনের রিপোর্ট। মেহেরপুর পৌরসভায় প্রায় 8.5 একর জমিতে 2010 সালে নির্মাণ শুরু হয় পৌর বাস টার্মিনালের। কাজ অসম্পূর্ণ রেখেই চালু করা হয় টার্মিনালটি। এখনও নির্মাণ করা হয়নি সীমানা প্রাচীর, ড্রেন, ইয়ার্ড, আরসিসি রোড সহ অন্যান্য স্থাপনা। এদিকে অসম্পূর্ণ রয়েছে টার্মিনাল ভবনের কাজ। ভগ্নাবস্থায় পড়ে আছে পাবলিক টয়লেটও। এতে কোনো সুবিধা মিলছে না যাত্রী ও পরিবহন শ্রমিকদের। শহরের কলেজ রোড থেকে টার্মিনাল পর্যন্ত মেহেরপুর চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাশে বাস পার্কিং করায় বেড়েছে দুর্ঘটনার ঝুঁকি। টার্মিনাল থাকা সত্ত্বেও এরা যে গাড়িগুলো এখানে পার্ক করে রাখে, এইগুলাতে হচ্ছে মানুষের চলাচলের জন্য খুব অসুবিধার সৃষ্টি হয়ে যায়। বাস স্ট্যান্ডটা যাত্রী বান্ধব হয়, সেখানে সুযোগ সুবিধা পাওয়া যায়, তাহলে তো যাত্রীদের জন্য ভালোই হয়, কিন্তু সেটা তো হচ্ছে না। কোনো ঘেরা ঘাটটা নাই কো, এই টার্মিনালের গেটের মুখে দুনিয়া ভাঙ্গা, কিছু না একটা গাড়ি উল্টে গেছিল। পরিবহন মালিক ও শ্রমিকরা বলছেন টার্মিনালটি অরক্ষিত থাকায় রাতে চুরি হচ্ছে বাসের তেল ও বিভিন্ন যন্ত্রাংশ। বারবার বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও কোনো সমাধান মিলছে না বলেও অভিযোগ তাদের। আমাদের গাড়িগুলো আমরা নিরাপদে রাখতে পারি না। অনেক সময় নিরাপদের গাড়ি রাখি, আমাদের ব্যাটারি, আমাদের পাতি, গাড়ির তেল এগুলো অ্যাভেলেবল চুরি হচ্ছে। কিন্তু তারা এই টার্মিনালের টাকা নিচ্ছে, পয়সা নিচ্ছে, কিন্তু কোনো কাজ করে। আমরা অনেকবার পৌরসভাকে জানিয়েছি এবং জেলা প্রশাসনকে জানিয়েছি, এখান থেকে আমাদের কোনো সুফল এবং সুদৃষ্টি আমাদের কাছে আসে নাই। পৌর কর্তৃপক্ষ বলছে বরাদ্দ পেলেই শুরু হবে কাজ। যেমন মালিকদের কাছ থেকে অভিযোগ আসছে যন্ত্রপাতি চুরি হচ্ছে, ব্যাটারি চুরি হচ্ছে ও অন্যান্য ঝামেলায় পড়ছে। রাস্তার কাজ উন্নয়নের জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাংকে একটা প্রজেক্ট পাঠিয়েছি, সেখান থেকে অনুমোদন হয়ে আসলে দেন আমাদের মেহেরপুরের যে বাস টার্মিনালটা আছে এটা আধুনিকায়নের রূপ পাবে। পৌরসভা কর্তৃপক্ষের তথ্য মতে টার্মিনালটি নির্মাণে ব্যয় হয়েছিল 1,10,00,000 টাকা, আর অসম্পূর্ণ কাজ শেষ করতে চাহিদা পাঠানো হয়েছে আরও 12,13,00,000 টাকা। বেনিয়ামিন, সময় সংবাদ, মেহেরপুর। চুয়াডাঙ্গার জীবননগরে ভৈরব নদের উপর 4টি সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা প্রায় বিচ্ছিন্ন। এলাকাবাসীর অভিযোগ, চলাচলের পাশাপাশি ব্যাহত হচ্ছে কৃষিপণ্য পরিবহন। এতে ভোগান্তিতে তারা। তবে চলতি অর্থবছরে ক্ষতিগ্রস্ত সেতুর জায়গায় নতুন করে সেতু নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের। মাহফুজ মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 2025 সালের 15 সেপ্টেম্বর চুয়াডাঙ্গার জীবননগরের মনোহরপুর গ্রামের ভৈরব নদীর ওপর নির্মিত তেঁতুলতলা ব্রিজ সম্পূর্ণ ভেঙে যায়। পরের দিন উথলি ইউনিয়নের রতিরামপুর গ্রামের ব্রিজটিও সম্পূর্ণ ভেঙে পড়ে। এরপর একই মাসে সন্তোষপুর ও সিংনগর গ্রামে দুটি ব্রিজও এক পাশের অংশ ভেঙে পড়ে। 4টি সেতু ভেঙে পড়ায় ব্যাহত হচ্ছে যাতায়াত। এলাকাবাসীর অভিযোগ, চলাচলের পাশাপাশি ব্যাহত হচ্ছে কৃষি পণ্য পরিবহন। এতে ভোগান্তিতে তারা। এই ব্রিজ ভেঙে যাওয়ায় আমাদের খুব ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। কৃষি কোনো মাল নিয়ে আসা যাচ্ছে না, কোনো মাল দেখা যাচ্ছে না, আমরা খুব দুর্গতিতে আছি। চলাচলের যে বিঘ্ন সৃষ্টি হয়েছে এবং চলাচলের যে অযোগ্য অবস্থা তৈরি হয়েছে, এটা দুর্বিষহ জীবন যাপন করতে হচ্ছে। তো এইগুলা যদি অতি দ্রুত আমাদের ঠিক করে না দেওয়া হয়, তাহলে জীবনের ঝুঁকি নিয়ে বা যে কোনো সময় বড় কোনো দুর্ঘটনার শিকার হতে পারি আমরা। চলতি অর্থ বছরে ক্ষতিগ্রস্ত সেতুর জায়গায় নতুন সেতু নির্মাণের আশ্বাস উপজেলা প্রশাসনের। এই অর্থ বছরের ভিতরে কোনো প্রজেক্টের আওতায় এটা অন্তর্ভুক্ত করে যত দ্রুত সম্ভব স্থায়ী ব্রিজ নির্মাণ করার জন্য চেষ্টা করতেছি। উপজেলা প্রশাসনের তথ্য মতে আগে প্রতিদিন জীবননগরের ক্ষতিগ্রস্ত 4টি সেতুর উপর দিয়ে প্রায় 20,000 মানুষ ও 5 শতাধিক যানবাহন চলাচল করত। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। আগামী বাজেটে আবারও এক রেটে ভ্যাট কার্যকরের পরিকল্পনা করছেন অর্থ উপদেষ্টা। জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে সহজ করা হচ্ছে কর কাঠামো। তবে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, ব্যবসায়ীদের কারণে ভ্যাটের এক রেট বাস্তবায়ন কঠিন। তিনি জানান, নির্বাচনের আগেই শেষ হবে এনবিআর আলাদা করার প্রক্রিয়া। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে বিস্তারিত জানাচ্ছেন কাজল আব্দুল্লাহ। বাংলাদেশের 90-এর দশকে ভ্যাট চালুর যে পদক্ষেপ নেওয়া হয়েছিল তা বর্তমানে দেশের রাজস্ব আয়ের অন্যতম বড় উৎস। বলা হয়, এই ব্যবস্থা চালু দেশের অর্থনীতির জন্য ছিল যুগান্তকারী পদক্ষেপ। তবে ভ্যাট আদায়ে ব্যবসায়ী বা ভোক্তার স্বার্থ ঠিক রেখে চূড়ান্ত কোনো মাপকাঠি বাস্তবে রূপ দিতে পারেনি সরকার। ব্যবসায়ীদের ভিন্ন মত পার্থক্যে সবার জন্য নির্দিষ্ট একটি হারে ভ্যাট আদায় কার্যকর করতে পারেনি রাজস্ব বোর্ড, যার কারণে পূরণ হয় না জাতীয় বাজেটের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিশাল একটি অংশ। বাংলাদেশের অভ্যন্তরীণ উন্নয়নে রাজস্ব আয়ে পিছিয়ে পড়ার পর্যবেক্ষণ দিয়েছে দাতা সংস্থা IMFও। এমন প্রেক্ষাপটে 2025-26 অর্থবছর থেকে 2019 সালে ভ্যাট আইন কার্যকরে আবারও এক রেটে ভ্যাট আদায়ের পরিকল্পনা বাস্তবায়ন
বাস্তবায়নের দিকে সরকার। বুধবার ওয়াশিংটনে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা। আমরা চেষ্টা করব এখন থেকে যেটা যে ভ্যাট এটা একটু ইউনিফর্ম করতে চেষ্টা করব যতটুকু সম্ভব। সিঙ্গেল ভ্যাট ওটা বলছে। তবে একক হারে ভ্যাট আদায় চ্যালেঞ্জিং জানিয়ে বিশ্ব ব্যাংকের বাংলাদেশ অফিসে এনবিআর চেয়ারম্যান বলেন, কেবল এক রেট বাস্তবায়ন করা গেলে ভ্যাট হার কমানোর কথা ভাবতে পারে এনবিআর। আলটিমেটলি আমাদের গোল হচ্ছে যে ভ্যাট একটা সিঙ্গেল রেট হবে এবং আমরা যদি আমাদের ট্রানজ্যাকশনগুলোকে ডিজিটালাইজ করে ফেলতে পারি এবং সব ট্রানজ্যাকশনগুলো যদি প্রপারলি রেকর্ড হয় তাহলে সিঙ্গেল রেটে ভ্যাট দেওয়া এবং ভ্যাটের ক্রেডিট নেওয়া ব্যবসায়ীদের জন্য সহজ হবে। এবং চেয়ারম্যান আরো জানান, নির্বাচনের আগেই বাস্তবায়ন হবে এনবিআর আলাদা করার প্রক্রিয়া। আমাদের 3টা আইনই পরিবর্তন করতে হচ্ছে এবং সেটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং আমাদের উপদেষ্টা পরিষদে অ্যাপ্রুভ করেছেন। এখন আইন মন্ত্রণালয় ভ্যাটিং এর জন্য গেছে। দেশে বর্তমানে পণ্য সেবা ভেদে ভ্যাট আদায় হয় বিভিন্ন হারে। আর চলতি অর্থ বছরের ভ্যাট থেকে সরকারের আয়ের লক্ষ্য 1,84,630 কোটি টাকা। প্রতি অর্থ বছরের আগে এক স্তরে ভ্যাট ব্যবস্থা চালুর উদ্যোগ নেয় সরকার। তবে ব্যবসায়ীদের চাপ কিংবা সরকারের বাস্তব ভিত্তিক প্রস্তুতি না থাকায় তা আলোর মুখ দেখে না। আর এবার আসন্ন জাতীয় সম্ভাব্য নির্বাচনে রাজনৈতিক সরকার ক্ষমতায় এলে অন্তর্বর্তী সরকার এসব উদ্যোগ কতটা ধারাবাহিক রাখবে তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। কুষ্টিয়ায় হুমকির মুখে বন বিভাগের সামাজিক বনায়ন প্রকল্প। প্রভাবশালীরা রাতের আধারে কেটে নিচ্ছে বড় বড় গাছ। তবে গাছগুলো রক্ষায় আইনের যথাযথ প্রয়োগের আশ্বাস বন কর্মকর্তার। বাবুল হোসেনের ক্যামেরায় SM রাশেদের রিপোর্ট। সরকারি রাস্তার দুই পাশে সামাজিক বনায়ন প্রকল্প। পথচারীদের ছায়া দিতে সারি সারি দাঁড়িয়ে আছে মেহগনি, কড়ই, আম, কাঁঠাল, লিচু গাছ। প্রাকৃতিক এমন সৌন্দর্য কুষ্টিয়া অঞ্চলে, কিন্তু গাছের আকার বড় হলেই স্থানীয় প্রভাবশালীদের নজরে পড়ে। রাতের আধারেই চলে বড় গাছ কাটার ধুম। এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। রাতের অন্ধকারে কি বা কারা কাটে আমার তো বোধগম্য নয়। পরিবেশের ক্ষতি হচ্ছে। প্রশাসনের দুর্বলতা বা প্রশাসনের দৃষ্টির কম কারণে রাতের অন্ধকারে চোরেরা এই সমস্ত গাছপালা কাটিয়ে নিচ্ছে। আর রাতের অন্ধকারে যাতে আমাদের গাছগুলো যাতে না কাটে, সচেতনতা ও আইন প্রয়োগ করে সামাজিক বনায়ন প্রকল্প রক্ষার ব্যবস্থা করা হবে বলে জানালেন বন বিভাগের কর্মকর্তা। সামাজিক বনায়নের মাধ্যমে সৃষ্ট বাগানগুলো যাতে কেউ নষ্ট না করে, সেই জন্যই আমরা স্থানীয় জনগোষ্ঠীকে উপকারভোগী হিসেবে সম্পৃক্ত করি এবং তাদের নিয়ে আশপাশের লোকজনকে মাঝে সচেতনতা সৃষ্টি করার চেষ্টা করি। তারপরেও যদি কেউ বাগান ক্ষতি করে, বাগান গাছ কেটে অবৈধভাবে পাচার করার চেষ্টা করে, তাহলে আমরা বন আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করি। বন বিভাগের তথ্য মতে কুষ্টিয়া জেলার বন বিভাগের আওতায় প্রায় 2500 কিলোমিটার সামাজিক বনায়ন রয়েছে। SM রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। শীত মানেই খেজুরের রসের মৌসুম। গ্রামীণ জনপদে এখন চলছে সেই প্রস্তুতি। ঝিনাইদহে গাছিরা ব্যস্ত সময় পার করছেন রস সংগ্রহের কাজে। তবে গাছ ও গাছের সংখ্যা কমে যাওয়ায় এবার উৎপাদন কমে যাওয়ার সংখ্যা স্থানীয়দের। লোটাস রহমান সোহাগের রিপোর্ট। প্রথমে ধারালো দা দিয়ে খেজুর গাছের মাথা কেটে বের করা হয় সোনালী আঁশ। এরপর 12 থেকে 14 দিনের অপেক্ষা। পরে বাঁশের নল বসিয়ে শুরু হয় রস সংগ্রহের প্রক্রিয়া। গ্রামীণ জনপদে শীত আসলেই শুরু হয় খেজুর গাছ থেকে রস সংগ্রহের তোড়জোড়। শীতের আগমনী বার্তায় ঝিনাইদহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তবে এখন আর আগের মতো নেই খেজুর গাছ কিংবা গাছি। গাছের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি নতুন প্রজন্ম কৃষিকাজে আগ্রহ হারাচ্ছেন। 15 দিনের মাথা থেকে এই গাছটা থেকে আমরা রস পাবো এবং দীর্ঘ 4 মাস আমরা এই খেজুরের রস গুড় বানিয়ে বিক্রি করতে পারবো। আগে যে পরিমাণ খেজুর গাছ ছিল এখন তো আর খেজুর গাছ নেই প্রায়, কারণ গাছের সংখ্যা কমে যাচ্ছে। অল্প কিছু গাছ আছে, গাছ তুলা বেগরও গাছও পাওয়া যাচ্ছে না। ঝিনাইদহ, যশোর বেশি পরিচিত আমাদের খেজুরের গুড়, সেই খেজুর গাছটা দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। কৃষি বিভাগ বলছে নিরাপদ রস আহরণ ও গুড় উৎপাদনে নিয়মিত গাছিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। গাছিদেরকে নিরাপদ রস আহরণের ব্যাপারে পরামর্শ প্রদান করে আসছি। এ বিষয়ে আমরা তাদের প্রশিক্ষণও প্রদান করেছি। কৃষি বিভাগের তথ্য মতে জেলার 6টি উপজেলায় বর্তমানে প্রায় 1.5 লাখ খেজুরের গাছ রয়েছে, যা থেকে চলতি মৌসুমে প্রায় 872 মেট্রিক টন গুড় উৎপাদনের আশা। সময় সংবাদ, ঝিনাইদহ। যুদ্ধবিরতির শর্ত মেনে হামাস নিরস্ত্র না হলে ইসরায়েল ফের গাজায় অভিযান শুরু করতে পারে বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প আরও বলেন, তার নির্দেশ দেয়া মাত্রই উপত্যকার রাস্তায় নামবে ইসরায়েলি সেনারা। এদিকে যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী
বুধবার আরও বন্দির মরদেহ ফেরত দিয়েছে হামাস ইসরায়েল। যেসব জিম্মির মরদেহ খুঁজে পাওয়া সম্ভব ছিল সবগুলোই ফেরত দেওয়ার দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন। ৪৫ ফিলিস্তিনির মরদেহ ফিরিয়েছে ইসরায়েল। গাজায় যুদ্ধবিরতির পর ইসরায়েলের নির্বিচার বোমাবর্ষণ থামলেও ফেরেনি শান্তি। নিজ ঠিকানায় ফিরে ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই পাচ্ছেন না ফিলিস্তিনিরা। মাথা গোঁজার ঠাঁই নেই, মিলছে না বিশুদ্ধ পানি, খাবার, ওষুধ। আল জাজিরা জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে কিছু কিছু জায়গায় হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে হামলা চালালেও উল্টো হামাসকেই হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বুধবার ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, সংগঠনটি চুক্তির শর্ত না মানলে নেতানিয়াহু বাহিনী উপত্যকায় ফের অভিযান শুরু করবে। এর আগে গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে সাংবাদিকদের ট্রাম্প জানান, তার নির্দেশ দেয়া মাত্রই গাজায় নামবে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি জানিয়েছে, যেসব জিম্মির মরদেহ খুঁজে পাওয়া সম্ভব ছিল সবগুলোই ফেরত দেয়া হয়েছে। বাকি মরদেহগুলো ইসরায়েলি হামলায় ধসে পড়া স্থাপনার নিচে চাপা পড়েছে, যা খুঁজে পাওয়া কঠিন। এই কাজে বিশেষ যন্ত্রপাতি প্রয়োজন বলেও জানিয়েছে হামাস। একই দিন ইসরায়েলও রেড ক্রসের মাধ্যমে বেশ কয়েকজন ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে। 4 জিম্মির মরদেহ ফেরত দেওয়ার পর রাফা ক্রসিং খোলার অনুমোদন দিয়েছে ইসরায়েল। তবে শর্ত দিয়েছে, ট্রাকগুলো গাজায় প্রবেশের পরপরই খালি করা হবে। সেখান থেকে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার ট্রাকে করে বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হবে। যুদ্ধবিরতির পর থেকেই দিনে নির্ধারিত 600 ট্রাকের অনেক কম ত্রাণ গাজায় ঢুকতে দেয়া হচ্ছে। বুধবার বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে, এদিন তাদের মাধ্যমে মাত্র 137 ট্রাক ত্রাণ উপত্যকাটিতে সরবরাহ করা হয়েছে। এসব ট্রাকে ময়দা ও চিকিৎসা সরঞ্জামের মতো প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। গাজায় যুদ্ধবিরতি জিম্মিদের মুক্তির পরই নেতা নির্বাচনের পথে হাঁটছে ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পার্টি। আগামী মাসের শেষ দিকে এর নির্বাচন হতে পারে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। বিনা ভোটে প্রতিদ্বন্দ্বিতায় নেতানিয়াহু জয়ী হতে পারেন বলে রিপোর্ট প্রকাশ করেছে টাইমস অফ ইসরায়েল। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ঢাকা বিমানবন্দরে সমর্থকদের রোষানলের মুখে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে ফেরত আসা ক্রিকেটাররা এদিন ক্রিকেটারদের গাড়ি লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দেন উপস্থিত কয়েকশো দর্শক। এর আগেও বহুবার সিরিজ হেরে দেশে এসেছেন ক্রিকেটাররা, কিন্তু এবারের মতো পরিস্থিতি তৈরি হয়নি কখনোই। ক্রিকেটারদের নিরাপত্তায় বিমানবন্দর কর্মীরা ব্যস্ত থাকলেও সমর্থকদের দমাতে পারেনি তারাও। অ্যাওয়ে সিরিজ বা বৈশ্বিক টুর্নামেন্টে বাংলাদেশ ক্রিকেটের সাফল্যের গল্পটা হাতে গোনা। দেশের বাইরে খুব আহামরি পারফরমেন্স কখনোই দেখা যায় না লাল সবুজের ক্রিকেটারদের কাছ থেকে। দু একটা যা ব্যতিক্রম, সেখানে দলীয়র চেয়ে ব্যক্তিগত পারফরমেন্সের দুটিটাই চোখে পড়বে সবার আগে। তাই ক্রিকেট টিমের দেশ থেকে যাওয়া কিংবা আসায় কখনোই আলাদা কোনো মাহাত্ম্য থাকে না সমর্থকদের কাছে। মোটামুটি নীরবেই এতদিন চলছিল এই গল্পটা। কিন্তু এবারের ঘটনা একেবারেই ব্যতিক্রম। বাংলাদেশ ক্রিকেট টিম দেশ ছেড়েছিল এশিয়া কাপ খেলতে। চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখিয়েছিলেন জাকের আলী অনিক। পরে টুর্নামেন্টে দল এবং খেলোয়াড়দের পারফরমেন্সের কি দশা, সেটার আলাদা করে বলার কিছু নেই, সবারই জানা আছে টুকটাক। কিন্তু এশিয়া কাপ শেষেও দেশে ফেরেননি তাসকিন মোস্তাফিজরা। আফগানিস্তানের বিপক্ষে টি-20 এবং ওয়ানডে সিরিজের জন্য থেকে যান তারা। এরপর সংক্ষিপ্ত ফরম্যাটে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করে আনন্দে ভাসলেও বিপত্তির শুরু হয় ওয়ানডেতে। টানা 3 ম্যাচ হেরে হোয়াইট ওয়াশই শুধু আফগানদের সামনে কোনো প্রতিরোধী করতে পারেননি হৃদয়, মিরাজ, জাকেররা। ফলাফল ক্ষুব্ধ সমর্থকরা। তবে সেই ক্ষোভের বহিঃপ্রকাশ এভাবে হবে তা হয়তো স্বপ্নেও ভাবেননি ক্রিকেটার কিংবা বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় সমর্থকদের রোষানলের মুখে পড়েন ক্রিকেটাররা। তাদের গাড়ির পাশে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন জনা 50 মানুষ। শুধু তাই নয়, ক্রিকেটারদের নিয়ে নানা কটূক্তিও করেন তারা। সবচেয়ে বেশি ঝড় বয়ে গেছে তাওহিদ হৃদয় এবং নাইম শেখের উপর দিয়ে। তাদের গাড়িকে শেষ পর্যন্ত ফলো করে দুয়ো দেন সমর্থকরা। পরিবারের সদস্যরা গাড়িতে বসে থাকবার পরও সমর্থকদের হাত থেকে রেহাই মেলেনি তাসকিনের। ক্রিকেটারদের মান বাঁচাতে পুরোটা সময় চেষ্টা করে গেছেন বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা, কিন্তু কোনোভাবেই সমর্থকদের দুয়ো থেকে রক্ষা করতে পারেননি তারা। এতদিন ভারত পাকিস্তান সমর্থকদের এরকম বহু গল্প শুনেছে বাংলাদেশের ক্রিকেটাররা। এবার নিজেরাই হলেন সেই দুর্ভাগ্যের সাক্ষী। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। ওয়ানডেতে স্মরণকালের সবচেয়ে বাজে সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। আফগানিস্তানের বিপক্ষে হতশ্রী ক্রিকেটের পর আবারও আলোচনায় সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভূমিকা। ব্যাটিং কোচ হিসেবে তার অধীনে 7 বছর পর দলীয় 100-র নিচে অল আউট হয়েছে বাংলাদেশ দল। গেল 11 মাসে
সেঞ্চুরি করেছেন মাত্র একজন ব্যাটার। জাতীয় দলে তার অন্তর্ভুক্তির পর কেমন করছে ব্যাটাররা, তাই নিয়ে এবারের প্রতিবেদন। জাতীয় দলের সঙ্গে আছেন প্রায় বছর খানেক ধরে, তবে একটা ওয়ানডে সিরিজ জয়ের অভিজ্ঞতা এখনো অর্জন হয়নি মোহাম্মদ সালাউদ্দিনের। সিরিজ তো দূরে থাক, 11 ম্যাচে তার অধীনে দল জয়ই পেয়েছে মাত্র একটা। চ্যাম্পিয়ন্স ট্রফির ভরাডুবি একপাশে রাখলেও 3 সিরিজের দুটোতেই দল হয়েছে হোয়াইট ওয়াশ, যার মধ্যে একটা সদ্য সমাপ্ত আফগানিস্তান সিরিজ। ব্যাটিং ভরাডুবিকে যেন শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন দেশসেরা তকমা থাকা এই কোচ। নতুন চুক্তিতে মাসিক বেতন 10 লাখ, মেয়াদ 2027 সালের শেষ পর্যন্ত। তবে এরই মধ্যে তার ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সিনিয়র সহকারী কোচ ব্যাটিং ইউনিটের দেখাশোনা করায় ব্যাটিং ব্যর্থতায় বড় দায় তারই। সালাউদ্দিন দায়িত্ব নেয়ার পর ঠিক কেমন ক্রিকেট খেলছে বাংলাদেশের ব্যাটাররা তা বুঝতে দেখতে হবে কিছু পরিসংখ্যান। এই 11 ওয়ানডেতে বাংলাদেশ দল 250 পার করেছে মাত্র 2 বার, 100-র বেশি রানের জুটি হয়েছে 4 বার, ওপেনিং জুটিতে নেই কোনো 50, এমনকি পাওয়ার প্লের প্রথম 10 ওভারে ব্যাট করতে ব্যর্থ হয়েছে ওপেনিং জুটি। সালাউদ্দিনের এই 1 বছরে 7 বছর পুরনো এক রেকর্ড ভেঙেছে বাংলাদেশ। 2018 সালে মিরপুরের পর প্রথমবারের মতো দলীয় 100 রান পার করতে ব্যর্থ মিরাজের দল। 11 ম্যাচে গড়ের হিসেবে সবচেয়ে এগিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। চ্যাম্পিয়ন্স ট্রফির পর যিনি চলে গেছেন অবসরে, আর সবথেকে করুণ অবস্থা নাজমুল হোসেন শান্তর। ঘরোয়ার সাফল্যে অনেকটা পাবলিক ডিমান্ড হয়েই জাতীয় দলে আসেন সালাউদ্দিন। যদিও ডিপিএল কিংবা বিপিএলে তার দায়িত্বটা ছিল না ব্যাটিং কোচের। এই স্পেশালিস্ট দায়িত্বে তার যোগ্যতা নিয়ে উঠছে প্রশ্ন। বিশেষায়িত ব্যাটিং কোচের প্রয়োজনটাও হয়ে উঠছে গুরুত্বপূর্ণ। এছাড়াও সালাউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে পক্ষপাতিত্বের। পারফরম্যান্সের চেয়ে নিজের প্রিয় শিষ্যদের অগ্রাধিকার দেন এমন গুঞ্জন রয়েছে। সবশেষ এশিয়া কাপে সোহানকে উইকেট কিপিংয়ের দায়িত্ব না দেওয়ার পেছনেও ভূমিকা ছিল তার। ওই টুর্নামেন্টে জাকির আলীর কিপিং ভুগিয়েছে বাংলাদেশ দলকে। নতুন চুক্তি হওয়ায় আপাতত জাতীয় দলেই থাকছেন সালাউদ্দিন। তবে বিশেষায়িত ব্যাটিং কোচ নিয়োগের ব্যাপারে আলোচনা চলছে ক্রিকেট বোর্ডে। তবে তেমনটা হলে জাতীয় দলে সালাউদ্দিনের ভূমিকা কি হবে সে প্রশ্নটাও ওঠে অবধারিতভাবে। সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চাকসু নির্বাচনে ছাত্র শিবিরের জয় জয়কার। ইব্রাহিম হোসেন রনি ভিপি, সাইদ বিন হাবিব জিএস নির্বাচিত, সবার সহযোগিতা নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয়। দীর্ঘ 36 বছর পর বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন আজ। সুষ্ঠু ভোট আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। 2000 পুলিশের পাশাপাশি নিরাপত্তায় থাকবে র্যাব, বিজিবি। এবং এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ আজ সকাল 10টায় পাওয়া যাবে শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, পরীক্ষা কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান ও SMS এর মাধ্যমে। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন অর্জিতা শেহজিন। ধন্যবাদ মেজবা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।